আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। আজ যে কোনো সময় আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে। এরই মধ্যে দুই আসামিকে আদালতে তোলা হয়েছে। গতকাল শনিবার রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। গত ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রেন লাইনে খড় থাকায় ৩টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সকালে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা ও ছেড়ে যাওয়া ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে। বিপর্যয় ঠিক করতে কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এই যাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে তিনি বলেন, এবার টিকিট কাটায় কোনো অনিয়ম ও সিন্ডিকেট কাজ করতে পারেনি। এদিকে শিডিউল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সড়ক পথেও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছানোর আশা সবার। আসছি সকাল 7টায়, বুড়িমারি এক্সপ্রেস 8:30টার ট্রেন, এখনো পর্যন্ত কোনো খবর নাই। কোন সময় আসে আল্লাহ মাহবুদ জানে। প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি এখানে। ট্রেনের টিকিটে লেখা আছে যে 8:30 থেকে 8:30 আমাদের ট্রেন আসবে, কিন্তু প্রায় এখন 10:40 বাজে। মাত্র 3টা ট্রেন চলে। এগুলো সব সময়ের জন্য লেট থাকে 1-1.5-2 ঘন্টা। আজকে এই যে 3 ঘন্টা লেট। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ট্রেনের যে শিডিউল বিপর্যয় আছে সেগুলো কতক্ষণ পর ছাড়বে জানাবেন? রাকা, সকাল থেকে আজকে 3টি ট্রেনের বিপর্যয় হয়েছে, আমরা এমনটা জেনেছি। আপনি জানেন যে কিছুক্ষণ আগেও মন্ত্রী পরিদর্শন করেছে এবং প্ল্যাটফর্মগুলো পরিদর্শন করার পরে তিনিও জানিয়েছেন যে বিলম্বের কারণটা কি, এবং এই বিলম্বের পরবর্তী পার্বত এক্সপ্রেস এবং লালমনিরহাটের যে নীলসাগর এক্সপ্রেসটি ছেড়ে গেছে। এরপর সবচেয়ে যে বিলম্ব করে যে ট্রেনটি এসেছে বুড়িমারি এক্সপ্রেস, সেটি 11:15 নাগাদ কমলাপুর প্ল্যাটফর্মে এসেছেন, এবং সেই প্ল্যাটফর্মে আসার পরে প্রায় 15 থেকে 20 পর কিছুক্ষণ আগে ট্রেনটিও ছেড়ে গেছে। অর্থাৎ বলতে গেলে যে 3টি ট্রেন বিলম্ব করেছে, সেই ট্রেন কিছুক্ষণ আগে ছেড়ে গেছে। এর আগে যে ঘটনাটি ঘটেছিল যে সকাল থেকে পর্যন্ত এই ট্রেনগুলোর ব্যাপারে কোনো তথ্য আগে ছিল না যাত্রীদের, সেজন্য তারা প্রায় এক একজন যাত্রী 2 থেকে 3 ঘন্টা করে অপেক্ষা করেছে। অপেক্ষার পালা শেষে তারা কিছুক্ষণ আগে, অর্থাৎ বুড়িমারি এক্সপ্রেসটি সর্বশেষ কমলাপুর রেল স্টেশন ছেড়ে চলে গেছে, এবং সেই সময় যাত্রীরা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের ভোগান্তির কথা। অর্থাৎ ঈদ যাত্রার মাত্র শুরু, এই শুরুতেই যদি যে পরিমাণ এই রেল সেবার দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে অনেকটা বিঘ্ন হচ্ছে বলে তারা এমনটা দাবি করেছেন। তারা বলছেন শুরুতেই এমন ধাক্কা, পরবর্তী ট্রেনের শিডিউলগুলো কিভাবে রিশিডিউলগুলো পুনরায় ভালোভাবে যেতে সেটা নিয়ে একটা সন্দিহান জেগেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আজকে জানিয়ে চাই যে আজকে টোটাল আন্তনগর, কমিউনিটি এবং মেইন ট্রেন মিলে মোট 66টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, কিন্তু কমলাপুর থেকে এইমাত্র আমরা যতটুকু তথ্য পেয়েছি মাত্র 20টা ট্রেন ছেড়ে গেছে, এবং বুড়িমারি সহ 21টা হওয়ার কথা। আরও যে বাকি ট্রেনগুলো প্রায় 40টা 38টার মতো, সেই ট্রেনগুলো কবে নাগাদ ছেড়ে যাবে বা শিডিউল বিপর্যয় হবে কিনা সঠিকভাবে কোনো তথ্য এখন দিতে পারে নাই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো সঠিক সময়ে ছেড়ে যাওয়ার জন্য তারা যে পরিমাণ ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থাটা তারা করবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে যাই যে মন্ত্রী যে বক্তব্যটি দিয়েছিল এবং নানা সমস্যা, অর্থাৎ রাস্তায় খড়কুটো থাকার কারণে, সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কিন্তু, বিশেষ করে এখানে যারা যাত্রী রয়েছেন, তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে এই যাত্রা যাতে আরও আনন্দদায়ক হয় এবং স্বস্তিদায়ক হয়, সেটা যেন তারা সরকারের কাছে দাবি করেছে। তো রাখা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
ঈদ ঘিরে বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের পাশাপাশি রয়েছে পশুবাহী গাড়ির চাপ। তবে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই, এতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের শঙ্কর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হন। দেশের বাজারে পর্যাপ্ত কোরবানির পশু আছে, এজন্য আমদানির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, গরুর হাটে কেউ কোনো সিন্ডিকেট করতে পারবে না। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। যদিও ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি নিরাপত্তা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে মেশিন। এছাড়াও টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের যেই পরিমাণ গরু আমাদের কৃষকেরা উৎপাদন করেছে, আমরা আশা করছি এবং আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএ মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ চার্জশিট জমা দেবে পুলিশ এবং এরপর মামলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন? রাকা, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতে জমা দিবেন, আমরা এমন তথ্য পেয়েছি। যদিও প্রথমে 12টার কথা বলা হয়েছিল, পরে জানতে পারলাম যে কাজ কিছুটা বাকি ছিল। এই প্রেক্ষাপটে কিন্তু সময় কিছুটা পেছানো হয়েছে, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মামলার অভিযোগপত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দিবে এবং আদালত এটি গ্রহণ করে এর পরের যে বিচারিক প্রক্রিয়া অর্থাৎ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করবে। শুনানির পরে হয়তো এই মামলার বিচার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে এই সিএমএম কোর্টে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। আপনি জানেন যে এটি অত্যন্ত আলোচিত একটি ঘটনা এবং নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু তৈরি হয়েছে। দ্রুত বিচারের লক্ষ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং আন্দোলনও কিন্তু হচ্ছে। সেই প্রেক্ষাপটে সরকারও কিন্তু এই মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বিচার কাজ যথেষ্টভাবে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে গতকাল তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান, তার কাছে কিন্তু সিআইডির যে ফরেন্সিক রিপোর্ট সেটি জমা দেওয়া হয়েছে। আমরা সকালে যে তথ্য পেয়েছি, এই সিআইডির যে ফরেন্সিক রিপোর্ট সেটি পর্যালোচনা করে সেখানে কিন্তু শ্বাসরোধে হত্যার তথ্য এসেছে। এর আগে কিন্তু ধর্ষণ করা হয়েছে এমন আলামতের প্রমাণও কিন্তু মিলেছে সেই রিপোর্টে। আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই এই অভিযোগপত্রটি জমা হবে এবং জমা হওয়ার পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটি গ্রহণ করবেন। এরপর দ্রুত বিচারের লক্ষ্যে কিন্তু এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে, আমরা এমন তথ্য পেয়েছি। এবং আপনাকে জানিয়ে রাখি, আমাদের কাছে যে
তথ্য রয়েছে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ হয়তো আজই শুরু হয়ে যেতে পারে এবং সাক্ষ্য প্রমাণের বা সাক্ষ্যের একটি তারিখ হয়তো নির্ধারিত হতে পারে। আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও সুনির্দিষ্ট কিছু তথ্য আপনাকে দিতে পারবো। তা আপাতত এই ছিল আমার কাছে রামিসা হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ। আমলাতান্ত্রিক কাঠামো থেকে বেরিয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে সময় উপযোগী আন্তঃসম্পর্ক গড়তে হবে জনসংযোগ কর্মকর্তাদের, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, জনসংযোগ কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশে সরকারের সঠিক তথ্য তুলে ধরা যায়। সচিবালয় তথ্য অধিদপ্তরের PROদের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের মধ্যে ইনফরমেশন ইকোসিস্টেম গড়তে পারলে যে কোনো অপতথ্যকে মোকাবেলা করা সম্ভব হবে। জনসংযোগ কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং সঠিক তথ্য তুলে ধরতে সময় উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান মন্ত্রী। যার দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টারনেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময়। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ বিকেল 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।